পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2024 সালের নতুন বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 আমরা মানুষ। এই অধ্যায়টার বিস্তারিত একটি ক্লাস। তো এই অধ্যায়ের তোমাদের যত ধরনের চক পূরণ রয়েছে এবং যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এখন আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে এর আগে তোমাদের তো আমরা এখানে সূচিপত্র দেখতে পাচ্ছি। এখানে সূচিপত্রে তোমরা অধ্যায় দেখতে পাচ্ছ জলবায়ু পরিবর্তন। তো আমরা এর আগের ভিডিওতে তোমাদের জলবায়ু পরিবর্তন এই অধ্যায়টা নিয়ে বিস্তারিত একটি ক্লাস দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো অধ্যায় 2 আমরা মানুষ এই অধ্যায়টা। তো তোমাদের এই অধ্যায়ের যত ধরনের প্রশ্ন রয়েছে চক পূরণ সহ যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল অধ্যায়ের এরকম বিস্তারিত সব প্রশ্নের উত্তর সহ বিস্তারিত ক্লাস দেওয়া হবে। ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 2 আমরা মানুষ। তো শিক্ষার্থীরা এখানে আমরা অধ্যায় 2 আমরা মানুষ এই অধ্যায়ে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ। তো এখানে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে ক নাম্বার, ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবি থেকে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে 1 নাম্বার ছবি, এই ছবি থেকে প্রশ্নটা হলো শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন? তো শিক্ষার্থীরা এটি ছিল ছবি এবং এটা ছিল এই ছবিটার প্রশ্ন। তো এখন আমরা এই প্রশ্নটার উত্তর দেখাই তোমাদের। তো শিক্ষার্থীরা এখানে আমরা 1 নম্বর ছবিটার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এখানে প্রশ্নটা ছিল শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন? তো প্রশ্নটার উত্তর, শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন শিক্ষার্থী যারা হুইল চেয়ার ব্যবহার করে তারা যেন সহজে এবং কারো সাহায্য ছাড়া শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারে সেজন্য র্যাম্প করা হয়েছে। এটি সিঁড়ির বিকল্প হিসেবে যাতায়াতকে বাধামুক্ত করে। তো শিক্ষার্থীরা এটি ছিল 1 নম্বর প্রশ্ন, প্রশ্নটির উত্তর। তো শিক্ষার্থীরা এখানে তোমরা 1 নম্বর ছবিটির প্রশ্নের উত্তর এভাবে লিখবে। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমরা ধীরে ধীরে একটু নিচে স্ক্রল করি, পরের ছবিটা দেখি। তো এখানে আমরা পরের ছবিটা দেখতে পাচ্ছি। এখানে একজন শিক্ষক কিছু পড়াচ্ছেন এবং আরেকজন শিক্ষার্থী কানের মধ্যে কিছু দিয়েছে। তো এখানে প্রশ্নটা, শিক্ষার্থীর কানে কি লাগানো আছে, এটি কেন প্রয়োজন হয়? তো শিক্ষার্থীরা এবার আমি তোমাদের এই প্রশ্নটার উত্তর দেখাই। তো আমরা প্রশ্নটার উত্তর দেখি। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই ছবিটার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এখানে প্রশ্নটা, শিক্ষার্থীর কানে কি লাগানো আছে এটি কেন প্রয়োজন? তো এই প্রশ্নটার উত্তর, শিক্ষার্থীর কানে একটি শ্রবণ যন্ত্র যেটাকে ইংরেজিতে হেয়ারিং AID8 বলে, হেয়ারিং এইড লাগানো আছে বা শ্রবণ যন্ত্র লাগানো আছে, এটা লিখবে তোমরা। যেসব শিক্ষার্থীর শ্রবণে সমস্যা আছে বা যারা কানে কম শুনে তাদের শিক্ষকের কথা ও ক্লাসের শব্দ পরিষ্কারভাবে শোনার জন্য এই যন্ত্রটির প্রয়োজন হয়। তো শিক্ষার্থীরা তোমরা এখানে দ্বিতীয় ছবির প্রশ্নটার উত্তর পেয়ে গেছো। আমরা এর পরের ছবিটা দেখি। তো এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি। তো এখানে এই ছবির প্রশ্নটা হলো, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্যের প্রয়োজন হয়েছে? তো শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের এই প্রশ্নটার উত্তর দেখাই, এই ছবিটার প্রশ্নের উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা 3 নাম্বার ছবিটার প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো এখানে প্রশ্নটা, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্য প্রয়োজন হয়েছে? তো এই প্রশ্নটার উত্তর, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখার জন্য শিক্ষার্থীর চশমা ব্যবহারের প্রয়োজন হয়েছে। যেসব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি কিছুটা কম তারা চশমা ব্যবহারের মাধ্যমে দূরের বা কাছের জিনিস পরিষ্কারভাবে দেখতে পায়। তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের 3 নাম্বার ছবিটির প্রশ্নের উত্তর। তো এখানে তোমাদের সারাংশ মানে মূল কথা, এখানে মূল কথা যেটা সেটা হলো, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো এটা বোঝা যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা বা সহায়ক উপকরণের ব্যবস্থা করলে তারা অন্য সবার মতো স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে। তো শিক্ষার্থীরা এখানে মূল কথা হলো এটা। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এই 3টা ছবি এবং এই 3টা ছবিতে যে 3টা প্রশ্ন করা হয়েছে এই 3টা প্রশ্নের উত্তর তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। তো এরপর আমরা এর পরের পৃষ্ঠায় একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। তো প্রথমে আমি তোমাদের এই অনুচ্ছেদটা পড়ে দেখাই। সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। ছোটোবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগরের পা ভেঙে যায়। পরে সে হাঁটতে পারলেও তার একটি পা অন্য পা থেকে ছোট থেকে যায়। ক্রিকেট তার প্রিয় খেলা। বাসার পাশের মাঠে সে তার স্থানীয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। পায়ের সমস্যা থাকার পরও খুব ভালো খেলতো সাগর। তার বাবার চাকরিতে বদলিজনিত কারণে তারা শরীয়তপুর চলে যায়। নতুন জায়গায় বিদ্যালয়ের মাঠে সাগরকে কেউ খেলায় নিত না। কেউ ভাবতো তাকে নিলে তাদের দল হেরে যাবে। কেউ ভাবতো তার পায়ের সমস্যা আরও বেড়ে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। তো এরপর বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্য করলেন সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে
মন খারাপ করে থাকে, তিনি একদিন তাকে বিদ্যালয়ের দলে খেলার সুযোগ দিলেন। সেদিন তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয়ী হলো তার দল। বিদ্যালয়ের সবাই গর্ব করছিল সাগরকে নিয়ে। শিক্ষকের একটু সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা এই অনুচ্ছেদটা আশা করি বুঝতে পেরেছ। তো এখানে এই অনুচ্ছেদ থেকে আমাদের কি করতে হবে আমরা একটু নিচে স্ক্রল করে দেখি। তো এখানে আমাদের খ নাম্বার প্রশ্ন এখানে আমাদের বলা হয়েছে, সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব তা 5টি বাক্য লিখি। তো এখানে এই প্রশ্নটা হলো, সাগরের মতো যদি তোমার কোনো বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধু থাকে তাহলে তুমি তাকে যেভাবে সাহায্য করবে সে সম্পর্কে 5টি বাক্য লেখার জন্য এখানে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা খাতার ছবি দেওয়া হয়েছে। তো এখানে 1 2 3 4 5 আমরা এখানে 5টা লাইন দেখতে পাচ্ছি। তো এখন আমি তোমাদের এই প্রশ্নটার এখানে 5টা বাক্য সহ এই প্রশ্নটার উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি, সাগরের মতো কোনো বন্ধু থাকলে তাকে যেভাবে সাহায্য করা যায় সে সম্পর্কে 5টি বাক্য নিচে দেওয়া হলো। তো এখানে সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব, এখানে 1 আমি তার শারীরিক সীমাবদ্ধতাকে বড় করে না দেখে তাকে একজন স্বাভাবিক বন্ধু হিসেবে গ্রহণ করব। 2 তাকে কোনোভাবে অবহেলা করব না এবং খেলাধুলায় বা অন্য যে কোনো কাজে তাকে দলে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করব। তারপর 3 আর অন্য বন্ধুরা যাতে তাকে নিয়ে উপহাস না করে সেদিকে খেয়াল রাখবো এবং সবার মধ্যে তার প্রতি সহমর্মিতা তৈরি করার চেষ্টা করব। তারপর 4 তার আত্মবিশ্বাস বাড়াতে সবসময় তাকে মানসিকভাবে সাহস দেব এবং তার বিশেষ দক্ষতার প্রশংসা করব। তারপর 5 নাম্বার বাক্যটি, চলাফেরায় বা পড়াশোনার তার কোনো বিশেষ সাহায্যের প্রয়োজন হলে আমি নিজে থেকে তার পাশে দাঁড়াবো। তো শিক্ষার্থীরা, এখানে আমি মোটামুটি তোমাদের 5টা বাক্য দেখিয়ে দিলাম। তো আমাদের এই প্রশ্নের উত্তর দেখা হলো। তো আমরা এর পরের পৃষ্ঠায় যাই এবার। তো শিক্ষার্থীরা, আমরা এর পরের পৃষ্ঠায় একটা চক দেখতে পাচ্ছি। তো এই চকটি খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সাধারণত তাদের প্রয়োজন। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি শারীরিক প্রতিবন্ধকতা, শরীরের কোনো একটি অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়। তো শিক্ষার্থীরা, এখানে শারীরিক প্রতিবন্ধী কারা এখানে আমরা বুঝতে পেরেছি। তো এখানে সাধারণত তাদের প্রয়োজন, তাদের কি প্রয়োজন আমরা দেখি। তো এখানে চলাফেরা ও অন্যান্য কাজে অপরের সহযোগিতা তাদের প্রয়োজন। তারপর চলাচলের জন্য হুইল চেয়ার, স্কেচ, র্যাম্প ইত্যাদি প্রয়োজন। উপযোগী টয়লেট ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা তাদের প্রয়োজন। তো এরপর দৃষ্টি প্রতিবন্ধী। তো দৃষ্টি প্রতিবন্ধী ছোট ও দূরের কিছু জিনিস দেখতে অসুবিধা হয় বা কিছুই দেখতে পায় না। অনেকে চলাফেরার সময় ধাক্কা বা হোঁচট খায়। তো এরা হলো দৃষ্টি প্রতিবন্ধী। তো এরপর সাধারণত তাদের প্রয়োজন উপযুক্ত চশমা ব্যবহার, তাদের প্রয়োজন হবে উপযুক্ত চশমার। তারপর শ্রেণীকক্ষে বড় লেখা ও উপকরণ ব্যবহার। তারপর শ্রেণীকক্ষের সামনে বসার ব্যবস্থা, দেখানোর সাথে সাথে মুখে বলে দেওয়া বা শোনার ব্যবস্থা করা। চাহিদা ভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অটিস্টিক। তো এখানে অটিস্টিক কারা আমরা দেখি। এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাদের কেউ কেউ চমৎকার প্রতিভার অধিকারী হতে পারে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, গাণিতিক সমস্যা সমাধান সাধারণত দেখা যায়। তো শিক্ষার্থীরা, এ বক্সে তোমাদের যা যা রয়েছে সবগুলো তোমরা মুখস্থ করে নিবে। তো এখানে আমরা অটিস্টিকের 4টা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। 1 কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না। তারপর 2 একই কাজ একটানা করতে থাকে। তারপর 3 একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ থাকে। তারপর 4 দলে কাজ করতে অসুবিধা হয়। তো এগুলো হলো অটিস্টিকের বৈশিষ্ট্য। তো তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসার সম্ভাবনা 100% রয়েছে। তো এরপর তাদের আমরা কিভাবে সাহায্য করতে পারি আমরা দেখি। তো তাদের বিশেষ যত্ন নেওয়া, বন্ধুত্বপূর্ণ আচরণ করা, কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা, উৎসাহ প্রদান করা, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের আন্তরিকতা, কষ্ট পায় ও রেগে যায় এমন আচরণ না করা। তো এভাবে আমরা তাদের সাহায্য করতে পারি। তো শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি বুদ্ধি প্রতিবন্ধকতা, মানে বুদ্ধি প্রতিবন্ধী। তো তাদের সম্পর্কে আমরা একটু দেখি। অনেক সময় নিয়ে কাজ করে এবং তার চেয়ে কম বয়সী শিশুদের মতো আচরণ করে। কোনো কিছু গুছিয়ে ব্যাখ্যা করতে অসুবিধা হয়, কোনো বিষয় বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। তো শিক্ষার্থীরা, তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই হলো বুদ্ধি প্রতিবন্ধীদের বৈশিষ্ট্য। তো তাদের আমরা কিভাবে সাহায্য করতে পারি আমরা দেখি। 1 কাজে উৎসাহ প্রদান, আলাদা ও অতিরিক্ত সময় প্রদান, মনোভাব বুঝে সাড়া দেওয়া, বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক আচরণ করা। তো প্রিয় 5ম শ্রেণীর শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা এই বক্সটার যত কিছু পড়লাম সবগুলো তোমরা মুখস্থ করে নিবে। যদি মুখস্থ করতে না পারো তাহলে তোমরা এগুলো একবার হলো খাতা লিখে লিখে শিখে নিবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রবণ প্রতিবন্ধকতা। তো শ্রবণ প্রতিবন্ধকতা মানে হলো শ্রবণ প্রতিবন্ধী। তো তাদের বৈশিষ্ট্য হলো কানে কম শুনে বা শুনতে অসুবিধা হয়, কেউ কেউ নাও শুনতে পারে। তো তাদের আমরা যেভাবে সাহায্য করতে পারি সেটা হলো কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝানো,
তো এটি হলো 1 নাম্বার। এরপর কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দেওয়া, তারপর চিত্র বা ভিডিও দেখানো, শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। তো শিক্ষার্থীরা আমরা এভাবে শ্রবণ প্রতিবন্ধীদের সাহায্য করতে পারি। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি বাক প্রতিবন্ধকতা মানে বাক প্রতিবন্ধী। তো এদের বৈশিষ্ট্য হলো কথা বলতে না পারা বা বলায় জড়তা থাকা। তো আশা করি বুঝতে পেরেছ। তাদের আমরা কিভাবে সাহায্য করতে পারি? ধীরগতিতে কথা বলা, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করা, তারপর ভালো আচরণ করা বা না রাগানো, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। তো শিক্ষার্থীরা এই বক্সটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এতক্ষণ ধরে আমরা এই বক্সটাতে যা যা পড়েছি এই পড়াগুলো তোমরা অবশ্যই খাতা লিখে নিবে অথবা মুখস্থ করে নিবে। এগুলো থেকে তোমাদের পরীক্ষায় 100%, আমি বলতেছি 100% এগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। তো তোমরা এগুলো মুখস্থ করে নিবে। এরপর এখানে আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি উপরের ছকে দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন জেনে তাদের প্রতি আমাদের করণীয় বিষয়ে একটি তালিকা তৈরি করি। তো শিক্ষার্থীরা আমরা এখানে একটা চক দেখতে পাচ্ছি। এখানে আমরা 1 2 3 4 5 5টা সেন্টেন্স এখানে আমাদের লিখতে হবে, 5টা বাক্য লিখতে হবে। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের এই ঘ নাম্বারের চকটার কমপ্লিট করা উত্তরটা দেখাই, মানে এই প্রশ্নটার উত্তরটা দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এই প্রশ্নটার উত্তর এখানে দেখতে পাচ্ছি। 12 নম্বর পৃষ্ঠার গ নং প্রশ্নের উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন জেনে তাদের প্রতি আমাদের করণীয় বিষয়ে একটি তালিকা তৈরি করলাম। তো এখানে আমাদের 1 নম্বর বাক্য মানে 1, কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্য নিয়ে তাদের সাথে যোগাযোগ করব। তারপর 2, কোনো নির্দেশনা দেওয়ার সময় মুখে বলার পাশাপাশি তা লিখে দেখাবো। 3, তাদের শেখার সুবিধার জন্য বিভিন্ন চিত্র বা ভিডিও ব্যবহার করব। তারপর 4, শ্রেণীকক্ষে তাদের সবসময় সামনের সারিতে বসতে দেব। 5, তাদের সাথে সবসময় ধৈর্য ধরে কথা বলবো এবং ভালো আচরণ করব। তো শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের 12 নম্বর পৃষ্ঠার গ নং প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি। এখানে এই প্রশ্নে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পূর্ণ একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সহযোগিতা করব তা লিখি। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে আমি যেভাবে সহযোগিতা করব। তো এখানে আমরা 1 2 3 4টা সেন্টেন্স লিখতে হবে। ঘ নাম্বার প্রশ্নের উত্তরের জন্য 4টা সেন্টেন্স লিখতে হবে। তো আমরা তোমাদের এই ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা 12 নম্বর পৃষ্ঠার ঘ নং প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি যেভাবে সহযোগিতা করব তা লিখি। তো এখানে প্রশ্নের উত্তর শ্রবণ প্রতিবন্ধী প্রতিবেশীর সাথে যোগাযোগের জন্য আমি ইশারা ভাষা লিখব এবং ব্যবহার করব। তারপর 2, বাক প্রতিবন্ধী প্রতিবেশীর কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং তাকে বুঝতে সময় দিব। তারপর 3, তাকে কোনো বিষয়ে রাগ না দেখিয়ে সবসময় হাসি খুশিভাবে সহযোগিতা করব। তারপর 4, তাকে সমাজের অন্যান্য স্বাভাবিক কাজের সাথে যুক্ত হতে মানসিকভাবে সাহস যোগাবো। তো শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের 12 নম্বর পৃষ্ঠার ঘ নং প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো। এরপরে এখানে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি। তো এখানে আমার 2 নম্বর প্রশ্নে 2 নম্বরে বলা হয়েছে ছেলে মেয়ের সমতাভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব। তো এখন আমরা কি শিখব? ছেলে মেয়ের সমতাভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব এখন আমরা শিখব। তো এখানে আমরা 4টা চিত্র দেখতে পাচ্ছি। তো তোমাদের একটু ছোট করে চিত্রগুলো ভালোভাবে দেখাই। তো এখানে আমরা 4টা চিত্র দেখতে পাচ্ছি। তো তোমরা চিত্রগুলো ভালোভাবে দেখাও। এখানে 1 2 3 4 4টা চিত্র দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে বাক্সে দেওয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 1 নাম্বার শূন্যস্থানটি পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ে উভয়েরই এখানে ড্যাশ প্রয়োজন। তো এখানে খালি জায়গায় কী বসবে? পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ে উভয়েরই অংশগ্রহণ প্রয়োজন। তো এখানে খালি জায়গায় কী বসবে? অংশগ্রহণ। তো আমি আবার বলছি, খালি জায়গায় কী বসবে? অংশগ্রহণ। পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ের উভয়েরই অংশগ্রহণ প্রয়োজন। আশা করি 1 নম্বর শূন্যস্থানে কী বসবে বুঝতে পেরেছ। এরপর আমরা 2 নম্বরে যাই। তো এখানে 2 নম্বরে আমাদের বলা হয়েছে ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে ড্যাশ শিখন পরিবেশ নিশ্চিত হয়। তো এখানে খালি জায়গায় কী বসবে? সমতাভিত্তিক। ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে সমতাভিত্তিক শিখন পরিবেশ নিশ্চিত হয়। তো এখানে তোমরা উপরে সমতাভিত্তিক শব্দটা দেখতে পাচ্ছ, এই শব্দটা এখানে লিখে দিবে। তো শিক্ষার্থীরা এরপর 3 নাম্বার, ছেলে মেয়ে বিদ্যালয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। তো এখানে খালি জায়গায় কী পড়বে? দায়িত্বশীল। ছেলে মেয়ে বিদ্যালয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। তো এখানে তোমরা 3 নাম্বারের খালি জায়গায় লিখবে দায়িত্বশীল। আশা করি তোমরা 3 নাম্বারও বুঝতে পেরেছ। এরপর 4 নাম্বার বাক্যটি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে মেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4 নাম্বারের খালি জায়গায় মানে শূন্যস্থানে বসবে আত্মবিশ্বাসী। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমাদের ক নাম্বারের শূন্যস্থানগুলো দেখা হলো। এখানে আমাদের মোটামুটি 13 পৃষ্ঠা পর্যন্ত প্রায় কমপ্লিট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওতে তোমাদের 9 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত শেষ করে দিয়েছি। তো এর পরের ভিডিওতে আমরা তোমাদের 13 পৃষ্ঠা মানে 14 পৃষ্ঠা থেকে শুরু করব, 14 পৃষ্ঠা থেকে সম্পূর্ণ শেষ করে দিব এই অধ্যায়টা। তো আজকের এই ভিডিওতে এটি ছিল তোমাদের এই অধ্যায়ের পার্ট 1। তো আমরা পার্ট 2 ভিডিওতে তোমাদের এই অধ্যায় সম্পূর্ণ শেষ করে দিব। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। তোমরা পার্ট 2 পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তো শিক্ষার্থীরা, আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এর পরের ক্লাসে তোমাদের সম্পূর্ণ আমরা মানুষ এই অধ্যায়টা শেষ করে দিব। তো আমি আশা করছি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে তোমরা একটা লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে।